Okay, so in today's video, we're going to talk about the doctrine of promissory estoppel. এখানে promissory estoppel এর কনসেপ্টটা হচ্ছে এরকম যে একটা প্রমিসের উপর বেস করে একটা প্রমিসের উপর রিলাই করে যখন লকে ইনফোর্স করা যায় ওয়েদার ইট ইজ এ ফর্মাল ওর ইনফর্মাল। সো প্রমিস করা হয়েছে কোনো একটা বিষয় যেখানে একটা রিজনেবল ভ্যালিড রিজন আছে, তো সেটার উপর বেস করে লটাকে ইনফোর্স করা যাবে। সো এইখানে ফার্স্ট স্লাইডে পেনেলস কেসের একটা ঘটনা আছে যে দ্য ক্রেডিটর ক্যান অলওয়েজ সু ফর ব্যালেন্স টু অ্যান্ড দ্য ডেপ্টর নট প্রোভাইডিং এনি ফ্রেশ কনসিডারেশন। তো এইখানে ঘটনাটা কিছুটা এরকম হয়েছিল যে দুটা পার্টি ছিল। সো দ্য ফার্স্ট পার্টি যে ছিল তারা হচ্ছে কিছু লোন দিয়েছিল অপোজিট পার্টিকে। হ্যাঁ, ওই লোনটা সঠিক সময় সে পেমেন্ট করে নাই। যাকে ডেপটা করা হয়েছিল, লোনটা দেওয়া হয়েছিল, সে সঠিক সময় তাকে পেমেন্টটা করে নেয়, আর তাকে আর রিটার্ন করে নেয়। তো এই কারণে সে কোর্টে যেয়ে তাকে সু করে যে আমার তো কিছু টাকা তাকে দেওয়া হয়েছিল লোন হিসেবে, হি প্রমিসড মি এ ডেট বাট হি ডিডন্ট গিভ মি দ্যাট। সো ডেট অনুযায়ী সে আমাকে দেয় নেই। তারপর হচ্ছে গিয়ে কোর্ট তাদেরকে এই যে অপোজিট যে পার্টিটা ছিল যে লোনটা নিয়েছিল তাকে কিছু সময় দিছে যে আই এম গিভিং ইউ দিস টাইম অ্যান্ড বাই দিস টাইম ইউ হ্যাভ টু পে হিম দ্য ফুল অ্যামাউন্ট। সো এর আগেই ওই ডিউ ডেটটার আগে অপোজিট পার্টিটা করলো কি, যে পার্টি ছিল যে লোন দিছে তাদের সাথে তাদের ইনফর্মালি একটা কথাবার্তা হয়। এরপরে সে তাকে পার্শিয়াল কিছু অ্যামাউন্ট পে করে। এটা কিন্তু লক্ষ্য করো, ডিউ ডেটের আগেই তাকে পেমেন্টটা করা হয়, একটা পার্শিয়াল পেমেন্ট। কোর্ট একটা ডেট দিয়েছিল যে এই ডেটে তোমাকে ফুল পেমেন্টটা করতে হবে, কিন্তু যে লোনটা নিয়েছিল সে করলো কি, সে ডিউ ডেটের আগে 1 মাস আগেই অন দ্য রিকোয়েস্ট অফ দ্য যে লোন দিছে তার রিকোয়েস্টে তাকে 1 মাস আগেই পার্শিয়াল একটা পেমেন্ট তাকে দেয়, ওই লোনের একটা অংশ দেয়। সো এই যে ডিউ ডেটের আগে তাকে যে লোনের কিছু টাকা দিল, এটা দেওয়ার কারণেই কোর্টে আবারও যায় এই কেসটা। কীরকম, যে যাকে লোনটা দেওয়া হয়েছিল সে দাবি করে যে আমি ডিউ ডেটের আগেই তাকে একটা পার্শিয়াল পেমেন্ট করছি, আর এই পার্শিয়াল পেমেন্টটা তাকে যে ফুল তার আগে যে লোনটা ছিল পুরোটা, এই পুরোটাকেই ডিসকোয়ালিফাই করে দেয়। মানে হচ্ছে যে আমি যে অল্প পেমেন্টটা তাকে দিছি এই জন্য দিছিস যে ডিউ ডেটের আগে, যাতে সে আমাকে বাকি অ্যামাউন্টটা মাফ করে দেয়, এরকম একটা কথা। সো কোর্ট এটা নিয়ে পরে হচ্ছে যে ডিফেন্ডেন্ট ছিল তার পক্ষেই রায় দেয়। কারণ হচ্ছে যে এখানে ক্লেইমেন্টের কথা ছিল যে আমার কাছ থেকে সে কিছু টাকা লোন নিছে একটা নির্দিষ্ট সময়, এখন তাকে আমাকে ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে, কিন্তু সে ওই লিগ্যাল প্রিন্সিপালটার বাইরে যেয়ে সে করলো কি, তার থেকে ওই ডিউ ডেটের 1 মাস আগে পার্শিয়াল একটা টাকা নিল তার কোনো একটা বেনিফিটের জন্য। সো এইখানে কোর্ট দেখলো যে এখানে যে লোনটা দিছে তার একটা বেনিফিট ছিল এই আগে টাকাটা নেওয়ার, আর যে লোনের টাকাটা মানে দেওয়ার কথা তার কিন্তু এখানে 1 মাস আগে দেওয়ার কোনো মানে কথাই ছিল না। তারপরও সে তার কথা ভেবে তার বেনিফিটের জন্য 1 মাস আগে একটা পার্শিয়াল বেনিফিট একটা পেমেন্ট করছে। সো এই কারণে পরবর্তীতে তার পুরা যে বাকি লোনটা থাকে সেটা হচ্ছে মাফ হয়ে যায় এখানে কোর্টে। সো এটা একটা অনেক আগের ঘটনা, অ্যাবাউট 400 years ago। তারপর এখানে একটা মডার্ন এক্সাম্পল দেওয়া আছে পরের স্লাইডে, ফোক্স ভার্সেস বিয়ার 1894। So Dr. Fox owed Mr. BA 2090 pounds after a court judgment. She agreed he could pay in installments. She later demanded interest on the judgment debt, entitled to interest as a result of Pinel's case. আচ্ছা, সো এখানে মিস্টার বিয়ারের কাছে ডক্টর ফোক্স, যে দুজনের মধ্যে যে কেসটা হয়েছিল, সো এখানে একজন আরেকজনের কাছে কিছু টাকা পাইতো। মিস্টার বিয়ার ডক্টর ফোক্সের কাছে পাইতো। সো এইখানে তারা কোর্ট জাজমেন্টের পরে টাকাটা পাইতো, যেখানে সে একটা অ্যাগ্রিমেন্ট করছিল যে শি কুড পে ইন ইনস্টলমেন্টে সে দিতে পারবে। এখন যে ইনস্টলমেন্টে সে দিতেছে, তো একটা পর্যায়ে যে টাকাটা পাইতো সে দাবি করলো যে আমি এই যে তার থেকে ইনস্টলমেন্টের টাকাটা নিচ্ছি, আই ডিজার্ভ সাম ইন্টারেস্ট অন দিস, এই জাজমেন্ট ডেপ্টের ওপর, যে সে তো আমাকে টোটাল অ্যামাউন্টটা একবারে পে করতেছে না, সে আমাকে অল্প অল্প করে পে করতেছে, সো আই ডিজার্ভ এ ইন্টারেস্ট। সো এরপর পিনেলস কেসের ওই ঘটনার কিছুটা পার্শিয়াল এখানে প্রভাব পড়ে, ওইটা থেকে কিছুটা এক্সাম্পল নিয়ে তারা ইন্টারেস্ট দিতে রাজি হয়, মানে কোর্টও অ্যালাউ করে যে হ্যাঁ তাকে কিছু ইন্টারেস্ট দিতে হবে। তারপর হচ্ছে নোট
MWB versus Rock Advertising 2016 and 2018 earlier. সো এখানে তো এই কেসে হচ্ছে MWB লিমিটেড যে কোম্পানিটা ছিল তারা তাদের বিল্ডিংয়ের একটা স্পেস রেন্ট দিয়েছিল রক অ্যাডভার্টাইজিংকে। সো রক অ্যাডভার্টাইজিং এখানে তাদের মধ্যে যে ডিলটা ছিল সম্পূর্ণ রিটেন ছিল, রিটেন অ্যাগ্রিমেন্ট। আর ওই অ্যাগ্রিমেন্টটাতে লেখাও ছিল যে নো ওরাল অ্যাগ্রিমেন্ট উড বি অ্যালাউড আফটার দিস রিটেন অ্যাগ্রিমেন্ট। লাইক এই অ্যাগ্রিমেন্টেই হোল অ্যাগ্রিমেন্ট, এর বাইরে যদি কেউ কোনো ওরালি অ্যাগ্রিমেন্ট করে এগুলো এখানে এফেক্টিভ হবে না। কিন্তু একটা পর্যায়ে যে রক অ্যাডভার্টাইজিং তারা হচ্ছে তাদের অফিসের জন্য আরও কিছু এক্সট্রা স্পেস নেওয়ার জন্য তাদের প্রয়োজন হয়। তো সেই পর্যায়ে গিয়ে যখন MWBকে তারা একটা নতুন পেমেন্ট শিডিউল করে দেওয়ার ট্রাই করে, তখনই MWB তাদেরকে লক করার ট্রাই করে যে না, আমরা এখন এই অ্যাগ্রিমেন্টের বাইরে আর যাব না। সো রক অ্যাডভার্টাইজিংয়ের এই প্রয়োজনটাই হচ্ছে কে কোর্টের কাছে এখানে তারা নিয়ে যায় যে দে লকড আউট আস অফ দ্য বিল্ডিং বাট উই পেইড দেম £3,500 বা এরকম কিছু একটা। অ্যান্ড দেন MWB বলে যে তারা আমাদেরকে এখন যে পেমেন্টই দেখ না কেন, আমরা রিটেন এগ্রিমেন্টের বাইরে যাব না। সো এইটা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবলেমে আলটিমেটলি কোর্ট বলে যে যেহেতু এই ওরাল এগ্রিমেন্টে একটা পার্টির এখানে বেনিফিট আছে, দুইটা পার্টির বেনিফিট আছে, তো সেই কারণে এখানে এই ওরাল এগ্রিমেন্টটা হচ্ছে আগে যে রিটেন এগ্রিমেন্টটা ছিল সেই রিটেন এগ্রিমেন্টটাকেও ডিফাই করে এটা একটা নতুন বাইন্ডিং ক্রিয়েট করতে পারে। সো তাদের যে ওরালি কথা হয়েছিল যে উই নিড মোর স্পেস অ্যান্ড ফর দ্যাট স্পেস আমরা আপনাকে আরও এক্সট্রা টাকা পে করবো। সো ওইটাই হচ্ছে এখানে মিনিং, ওইখানে এটাই ভ্যালিড হয়ে রিজন দাঁড়ায় যে হ্যাঁ ঠিক আছে। সো এই কেসটা যায় রক অ্যাডভার্টাইজিংয়ের পক্ষে। তারপর প্রমিসরি এস্টপেলের থার্ড স্লাইড এখানে রিসিলেক্ট মুভ 1995। তো এখানে যে ইনল্যান্ড রেভিনিউ অ্যালাউ ট্যাক্স পেয়ার টু পে ট্যাক্স ওড ইন ইনস্টলমেন্টস, এখানে যাদের এখানে ল্যান্ড ওনার ছিল তারা যে ট্যাক্স পেয়ার ছিল তাদেরকে ইনস্টলমেন্টে ট্যাক্স দেওয়ার জন্য একটা অ্যালাউন্স দিয়েছিল। বাট ইভেনচুয়ালি তাদের মাইন্ড চেঞ্জ হয় অ্যান্ড দে ইনসিস্টেড অন ফুল অ্যামাউন্ট, যে না এখন আমরা আর ইনস্টলমেন্টে নিব না, উই নিড দ্য ফুল অ্যামাউন্ট। সো এর আগের যে স্লাইডে যে একটা কেস ছিল ফোক্স অ্যান্ড বিয়ারের, তো ওখানে কিন্তু দেখছো যে টাকাটা পাইতো সে যদি কোনো একটা মাইন্ড চেঞ্জ হয় তার, যে আমাকে ইন্টারেস্ট দিতে হবে অথবা আমার এখন ফুল অ্যামাউন্ট পে করতে হবে আমাকে, কোর্ট তার ফেভারেই থাকবে বিকজ হি ডিজার্ভস দ্য মানি, হি ইজ দ্য রিয়েল ওনার অফ দ্য মানি। তো তখন হচ্ছে এই কেসটাতেও কোর্ট ইন ফেভার অফ দ্য রেভিনিউ অন দ্য গ্রাউন্ডস অফ, সো তাদের ফেভারই তারা ডিসিশনটা দেয় যে ইয়েস নাও দ্য আদার পার্টি হ্যাজ টু পে দ্য ফুল অ্যামাউন্ট। আচ্ছা, এর পরের স্লাইডে কিছু এক্সেপশনসের কথা বলা আছে প্রমিসরি এস্টপেলের জন্য, যেমন অ্যাকর্ড অ্যান্ড স্যাটিসফ্যাকশনের কয়েকটা পয়েন্ট, লেসার সাম অ্যাট আর্লিয়ার ডেট। এই যে আমরা আগের স্লাইডে পিনেলস কেসটা দেখলাম, যে পিনেলস কেসে হচ্ছে কি যে ফুল অ্যামাউন্টটা পে করার যে ডিউ ডেটটা ছিল তার আগেই যখন অপোজিট পার্টি একটা পার্শিয়াল পেমেন্ট করে, তখন এটা হচ্ছে ওই অল্প যে বাকি অ্যামাউন্টটা ছিল সেটাকে ডিফাই করে দেয়, মানে ওইটাকে ক্যান্সেল করে দেয়। কারণ কোর্ট যে একটা ডেট দিবে, কোর্টের প্রিন্সিপাল হচ্ছে কি যে আমি একটা ডেট দিছি, নাও ইউ হ্যাভ টু পে দ্যাট অ্যামাউন্ট অন দ্যাট ডেট। এর আগে যদি তোমাদের মধ্যে কোনো রকমের ওরাল অ্যাগ্রিমেন্ট হয় বা কোনো রকমের ডিসিশন হয় যে না নাও আই নিড সাম পার্শিয়াল পেমেন্ট বা আমার প্রয়োজন ওর আই নিড সামথিং ফর মাই বেনিফিট, তখন কেসটা চলে যায় উল্টা পক্ষে। তখন কোর্ট বলে যে এখন যেহেতু আপনি আগে পেমেন্টটা নিছেন একটা লেসার সাম, অল্প অ্যামাউন্ট হলেও নিছেন, এটা আপনি আপনার বেনিফিটের জন্যই নিয়েছেন, and now we cannot support that, so now we are in favor of the opposite party, সে এখন আর বাকি টাকা দিতে আপনাকে বাধ্য না। তারপর হচ্ছে রিসিপ্ট অফ গুডস ইনস্টেড অফ দ্য মানি, কম্বিনেশন অফ এ লেসার সাম অ্যান্ড গুডস। সো গুডস ইনস্টেড অফ মানি বলতে বোঝাচ্ছে যে টাকাটা যে লোন যে পায় যে ব্যক্তিটা, তো ওই যে লোনটা দিছে তাকে যদি টাকার পরিবর্তে কিছু ইউজফুল গুডস তাকে দেয়, যেমন তখনকার দিনে যেমন পিনেলস কেসে কী হয়েছিল, হর্সেস, তারপর হচ্ছে আরও কিছু রোবস এক্সেট্রা, এগুলো তাদেরকে যদি দেয় মানি ইনস্টেড অফ মানি, তখন এটাও ডিফাই হয়ে যায়, ক্যান্সেল করে দেয় বাকি অ্যামাউন্টটাকে, যে আপনি ডিউ ডেটের আগে তার কাছে কিছু জিনিস নিছেন যেটা আপনার লোনটাকে ক্যান্সেল করে দিছে, আপনি হয়তো বা তার থেকে কিছু গুডস নিছেন যেটা আপনার নিজের বেনিফিটের জন্য।
তারপর হচ্ছে কম্বিনেশন অফ এ লেসার সাম অ্যান্ড গুডস, তো এটা হইতে পারে হ্যাঁ যে কিছু অল্প টাকা আর তার সাথে পাশাপাশি কিছু জিনিসপত্র, সেটাও এটাকে ক্যান্সেল করে দিতে পারে বিফোর দ্য ডিউ ডেট। আর প্রমিসরি এস্টোপেল এটা ডেভেলপ হয়েছিল লর্ড ডেনিং দ্বারা, এটা এখানে বলা আছে। এর পরের স্লাইডে একটা কেস আছে, সেন্ট্রাল লন্ডন প্রপার্টি ভার্সেস হাই ট্রিজ হাউস 1947-এর। এখন এইখানে যে ঘটনাটা ছিল যে ল্যান্ডলর্ড আনএবল টু ফাইন্ড টেনেন্টস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার ইন 1939 অ্যাট দ্য হাই রেন্ট। ওকে, সো ওয়ার্ল্ড ওয়ার চলছিল তখন, তো সেই সময়টাতে ল্যান্ডলর্ড হাই রেন্টে ভাড়াটিয়া পাচ্ছিলেন না। তো সে ডিসিশন নেয় যে আমি এখন রেন্টটা হাফ করে দিলে হয়তো বা টেনেন্টস বেশি পাবো। সো ওনার অ্যাগ্রি টু হাফ দ্য রেন্ট ফ্রম বিগিনিং অফ 1940 শুরু থেকে সে রেন্টটা হাফ করে দেওয়ার একটা ডিসিশনে আসে। বাই জুলাই 1945 all flats let. At the end of 1945 owner insisted on the rent return to higher level and the payment of the higher rent from July 1945. সো এরপরে 1945-এ জুলাইতে ওনার ডিসাইড করে যে এখন তো ওয়ার শেষ, তো এখন হচ্ছে রেন্টগুলো আবারও হায়ার লেভেলে চলে যাবে। সো এই কেসটা যখন কোর্টে যায়, এই কেসটা নিয়ে পরে রায় আসে যে হ্যাঁ ওনার যে রেন্টটা এখন ক্লেম করবে এটা তার ডিসিশন, হি মে ডু দ্যাট। বাট এর আগের যে টাইমটা ছিল ফ্রম 1940 to 1945, এই সময়টার যে ভাড়াটা সে কমাইছিল এইটার কোনো ডিউ সে ধরতে পারবে না, বিকজ তার প্রমিসই ছিল যে সে ওয়ার চলতেছে এই সময়টাতে সে ভাড়া হাফ করে রাখবে। তার প্রমিস অনুযায়ী তাহলে এই সময়টার কোনো ডিউ ভাড়া সে নিতে পারবে না কারো থেকে। বাট ফ্রম দ্য স্টার্ট অফ জুলাই 1945 হি মে গো ব্যাক টু হিজ হায়ার রেন্টস, এটা তার ডিসিশন। এটা হাগস অ্যান্ড মেট্রোপলিটন রেলওয়ে ওই কেসটার উপর বেস্ড করে এই ডিসিশনটা আসছিল। প্রমিসরি এস্টোপেলের রিকোয়ারমেন্টস নাম্বার 1, যে যেটা এখানে থাকবে এটা ক্লিয়ার হইতে হবে, অ্যান্ড আনএকিভোকাল প্রমিস। অবশ্যই এটা কোনো এরকম না যে ইট হ্যাজ টু কনফিউজিং হওয়া যাবে না, অথবা একটা প্রমিস থেকে অন্য কোনো প্রমিসে যাওয়া যাবে না, এটা এখানে থাকতে হবে মাস্ট। নাম্বার 2, শিল্ড নট এ সোর্ড। লাইক এটা যে কোনো একটা ক্লেমের জন্য ডিফেন্স হিসেবে কাজ করবে, এটা কোনো অফেন্সিভ ওয়েতে এটাকে ইউজ করা যাবে না প্রমিসরি এস্টোপেল, যে সে আমাকে একটা প্রমিস করছে আমি এখন এর জন্য তাকে সু করে দিব ডিরেক্ট। তো এরকম না, এটা একটা ডিফেন্স যে কোনো একটা ক্লেমের পক্ষে। তারপর হচ্ছে ইনইকুইটেবল ফর দ্য প্রমিসর টু গো ব্যাক অন হিজ প্রমিস। সো একটা প্রমিস যখন করবে প্রমিসর, সে চাইলে এখন আবার সেই ব্যাক করতে পারবে না যে আমি এখন আমার কথা ফিরাই নিচ্ছি, ইট ক্যান নট বি দ্যাট ওয়ে। তারপর যেমন এখানে একটা এক্সাম্পলও দিছে, ডিএনসি বিল্ডার্স ভার্সেস রিস 1965-এ। তো বিল্ডার্স তারা হচ্ছে একটা কাস্টমার থেকে 482 পাউন্ডস পাইতো। সো এখানে যে কাস্টমার ছিল মিস্টার অ্যান্ড মিস্টার রিস, তারা ইনসলভেন্সি এড়ায় যাওয়ার জন্য তারা হচ্ছে 300 পাউন্ডসের একটা পেমেন্ট তাদেরকে করে। সো এটা তারা করে ফোর্সলি, তাদেরকে ফোর্স করে করায়। সো বিল্ডার সুড কাস্টমার ফর ব্যালেন্স অ্যাজ দে অ্যাকসেপ্টেড দ্য 300 পাউন্ডস আন্ডার প্রেশার। তো প্রেশারে থাকার কারণেই তাদেরকে ওটা অ্যাকসেপ্ট করতে হয়, বিকজ প্রেশারটা এমন ছিল যে এটা হয় নিবা নাহলে নিবা না, আর কিছুই পাবা না। সো দে হ্যাড টু টেক ইট, কারণ নাই মামার থেকে তো কানা মামা ভালো, কিছুটা এরকম একটা। সো এখানে যে কোর্টে যাওয়ার পরে এটা একটা থ্রেট হিসেবে কাউন্ট হয়, আর এটা ইনইকুইটেবল, এটা কুইট করতে পারবে না যে আমি একটা এখানে ডিল হয়েছে, ডিলের বাইরে যে এখন আমি তাকে অল্প একটা অ্যামাউন্ট দিয়ে বলবো যে হয় এটা নেও নাহলে দরকার নেই। সো এটা করা যাবে না, এটা হচ্ছে প্রমিসরি এস্টোপেলের একটা বিষয়, এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানো হয়েছে। অ্যান্ড দেন নাম্বার 4 রিকোয়ারমেন্ট হচ্ছে রিলায়েন্স। সো রিলায়েন্স অবশ্যই থাকতে হবে প্রমিসরের, প্রমিসি অনলি হ্যাজ টু শো রিলায়েন্স নট ডেট্রিমেন্ট। সো যে প্রমিসর প্রমিসি, তো প্রমিসিকে অবশ্যই রিলায়েন্স শো করতে হবে যে আমি প্রমিসের উপর রিলাই করি, আর আমার উপর আপনার রিলাই করতে পারেন যে হ্যাঁ এই জিনিসটা হবে। সো এখানে একটা বিষয়। তারপর সাসপেনশন, তো সাসপেনশন হচ্ছে নোটিশ, যেটাকে বোঝানো হয়েছে এখানে মূলত, যে কোনো প্রমিসর বা প্রমিসি সে চাইলে একটা নোটিশ এখানে পাবলিশ করতে পারে যে
আই ওয়ান্ট দ্য ফুল পেমেন্ট নাও, বা এখন আমি ফুল পেমেন্টটা নিতে চাই। সো এরকম একটা নোটিশ তারা দিতে পারে যে আমি এখন আর ইনস্টলমেন্টে দিব না, বা আমি ইনস্টলমেন্টে নিব না, এরকম নোটিশ তারা দিতে পারে। এগুলো হচ্ছে প্রমিসরি এস্টোপেলের কিছু রিকোয়ারমেন্ট, 5টা এখানে দেওয়া আছে। সো এগুলো এক্সামে আসতে পারে। আর যে প্রবলেমগুলো আমি ডিসকাস করলাম ভিডিওতে, ওগুলোর মতো হয়তো বা এক্সাম্পল কিছু প্রবলেম দিবে, ওই প্রবলেমগুলো থেকে তোমাকে রিলেট করে হচ্ছে প্রবলেম সলভিং অ্যান্সারটা করতে হবে আর কি।